ফুলবালাতে আবারও স্বাগত জানাচ্ছি। আম, আজকে আমি একটা জিনিস ভাবলাম, কোনো সুন্দর জিনিসকে আমরা কিন্তু সুন্দর সহজেই করতে পারি, কিন্তু কোনো খারাপ জিনিস যেমন অবহেলায় পড়ে আছে সেই জিনিসকে যদি আমরা সুন্দর করতে পারি সেটাই আসল সুন্দর। তো আমাদের ঢাকা শহরে একটা জায়গার নাম হলো হাজারীবাগ, সেখানে হাজার বাগান থাকার কথা, কিন্তু সেখানে কোনো বাগান নাই, আছে হলো ট্যানারি। তো ট্যানারিতে যারা গিয়েছেন তারা দেখেছেন সেখানে খুব দুর্গন্ধ, তারপর সমস্ত জায়গায় নোংরা। সেই জায়গাটাকে সুন্দর করেছিল শিল্পী বিশ্বজিৎ গোস্বামী। উনি কিভাবে সেই সুন্দর করেছেন, জায়গাটাকে সবুজে সবুজে ভরে ফেলেছেন। সেই জায়গাটা হলো বৃহত্ত। আমি ওইখানে গিয়েছিলাম এবং কথা বলেছি উনি কিভাবে এই কাজটা করেছেন। হ্যাঁ, কেমন আছো বিশ্ব? দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? আমার আসলে অনেক কথাই মনে পড়ছে আজকে এখানে। 5 বছর আগে এখানে যখন আমি প্রথম আসি, আমার অনেক কথা বলেছিলে, আমি আসলে তখন পুরো ব্যাপারটা বুঝতে পারি নাই। আর এই জায়গাটা আমার অতটা পরিচিতও জায়গা না, আমি খুবই কম এসেছি এর আগে এখানে। তখন শুধু গন্ধ, তারপরে নোংরা, এরকম একটা। কিন্তু আজকে যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি, তোমার যে এই পরিবর্তনটা, মানে গাছের প্রতি ভালোবাসা, শিল্পের প্রতি ভালোবাসা, এটা কিভাবে করলে আসলে এটা তোমার? এটা তো আসলে আমি মনে করি যে খুব মজার একটা সময় ছিল, যখন প্যান্ডামিক মানে করোনার সবাই ঘরে বসে আছি আমরা। তখনই মনে হলো যে আসলে ওই সময়টা, ওই আনসার্টিনিটিটা কিভাবে আমাদেরকে নতুন করে ভাবাতে পারে। কারণ মানুষ হিসেবে আমরা তো আমাদের এই বাংলা দেশের যে আমরা যে যে বঙ্গে আছি, এটার যে মাটি, এটার যে প্রকৃতি, সবকিছু কিন্তু এমন একটা জায়গায় আমাদেরকে, আমরা কিন্তু রেজিলিয়েন্স, আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমাদের নদী সবকিছু নিয়ে যায়, তারপরে আবার স্বপ্ন দেখি। এরকম একটা জাতি কিন্তু আমরা। তো সেই জায়গা থেকে আমার মধ্যে একটা প্রশ্ন আসছিল যে আমি কি ঘরেই থাকবো নাকি ঘর থেকে বের হবো। তো এই ঘর থেকে বের হয়ে কিন্তু এই হাজারীবাগে আসা, এমন এমন একটা জায়গায় আসা যেটাও কিনা মানে আপনি তো দেখেছেন কেমন ছিল। এটা তো আসলে একটা ট্যানারি ছিল। তো ট্যানারি, এই যে প্রায় 7 দশক ধরে এখানে যেইভাবে এটাকে পলিউটেড করেছে, এই জায়গায় আসলে এটা আসলে খুব দুঃখজনক। মানে আমাদের ঢাকা শহর তো মানে প্রকৃতি আসলে কতটুকু আছে, বা প্রকৃতির সাথে আমরা কতটুকু আমাদের বন্ধন আছে, এটা আমাকে প্রতি মুহূর্তে আমাকে ভাবায়। বা আমি যখন চিন্তা করি তখন মনে হয় যে আসলে এটাকে দোষ দিব বা আরেকজনের উপর ছেড়ে দিব, নাকি আমরা কিছু করতে পারি। ওই জায়গা থেকে কিন্তু আসলে এখানে আসা। এখানে হয়তো প্রথমে এসে মনে হচ্ছে কিছু নেই, তারপর যখন এটার সাথে সঙ্গত করা শুরু করলাম মনে হলো যে আছে। দুটো শব্দই কিন্তু ওই আছে ব্যাপারটাকে মানে ভাবিয়ে তুললো। একটা হচ্ছে এই এই ট্যানারিটার নাম মুক্তি। এটা অসাধারণ ব্যাপার, আমরা সবাই কিন্তু মুক্তি চাই, তাই না? আমরা মুক্তি নিয়ে মানে বাঁচতে চাই। আর একটা হচ্ছে এই জায়গাটার নাম হাজারীবাগ, হাজার বাগান থাকার কথা। তো হাজার বাগান না থাকলে অন্তত একটা ছোট বাগান তো আমরা করতে পারি, যেখানে সবাই মিলে আমরা বাগানের অংশ হব। আমি, আপনি, সবাই। কেউ হয়তো ফুলের সুবাতাস ছড়াবে, কেউ হয়তো বা ছায়া দিবে, কেউ হয়তো বা গন্ধ থেকে একটা নতুন কিছু চিন্তা মনে আসবে, সেটাকে নিয়ে সে কিছু সৃষ্টি করবে। এই জায়গা থেকে কিন্তু এই 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 এইরকম ভাবে এটাকে তৈরি করা এবং বৃহত্তর এটা আসলে এটা কোর ফিলসফিক্যাল জায়গা থেকে আমাদের এই জায়গাটা যে কিভাবে আমরা একটা শহরের মধ্যেও আমরা আমাদের যে আমাদের যে আমাদের যে অস্তিত্ব, আমাদের যে শেকড়ের সাথে সম্পর্কটা কিভাবে যুক্ত করতে পারি। এখানে যে কোনো মানুষ কিন্তু আসলে আপনার একটা জিনিস দেখবেন যে সে কোনো না কোনো ভাবে তাকে তার শৈশবের ভেতরে তাকে নিয়ে যেতে পারে। এবং এটা বিশেষ করে যারা বয়স্ক অনেকে আসেন, তারা এটা বেশি অনুভব করেন। এবং সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের নতুন প্রজন্মকে, তাদের নাতি নাতনি, ছেলে মেয়ে, তাদেরকেও নিয়ে আসে যে দেখো মানে এইগুলাই কিন্তু আমাদের। আমার শহরে কিন্তু আমি এটা দেখছি না, আমি নদী দেখছি না, আমি পাখি দেখছি না, আমি আকাশ, খোলা আকাশ দেখছি না, আমি বৃষ্টি দেখছি না, আমি রোদ দেখছি না। তো ঢাকা শহরের এরকম একটা জায়গা যেখানে মানে একদম আমরা সবকিছু দেখছি। আমাদের ষড়ঋতুর দেশ, আমাদের নদীমাতৃক দেশ, এইটার পাশেই কিন্তু বুড়িগঙ্গা। আমরা কিন্তু খুব অজান্তে অনেক কিছু পেয়ে গেছি। আসলে আমি বলবো না যে হাজারীবাগে এসে এই প্যান্ডামিকের মধ্যে আমরা কিছু পাইনি, পেয়েছি দেখেই তো আছি।
প্রায় 5 বছরের মতো হয়ে যাচ্ছে আমরা আছি, এবং আমরা খুব ভালো করে আছি, ভালোবেসে আছি। এবং এখানকার মানুষগুলো আমাদেরকে ভালোবেসে ওই বন্ধনে আমাদেরকে জড়িয়ে ফেলেছে, আমরাও কিন্তু এইটার মধ্যে জড়িয়ে গেছি। এবং এটাই মনে হয় সৃষ্টির একটা মজার জায়গা, যেখানে আমি মনে করি ফাউন্ডেশন বা ব্যক্তি মানুষ হিসেবে আমাদের এটা একটা বড় পাওয়া যে ছবি দেখা তো আসলে এটা যে কেউ তার মতো করে দেখতে পারে, কিন্তু ছবি দেখাটাই কি আসল? মানে ছবি কিভাবে তৈরি হলো, কোন মানুষটা তৈরি করলো, শিল্পটা কে তৈরি করলো, সৃষ্টি করলো, তার ওই প্রক্রিয়াটা যখন একজন দেখবেন, তার প্রতি তো শ্রদ্ধা ভালোবাসা আসবেই। ওই মানুষের মতো যে কোনো মানুষ দেখলে কিন্তু তখন তার প্রতি একটা আলাদা মায়া, একটা মমতা, একটা প্রেম জন্ম নিবে। এবং এটা কিন্তু হয়েছে এখানে। একজন রিক্সাওয়ালা এসে একজন প্রফেসরের সাথে বসে আলাপ করতে পারে, গল্প করতে পারে। এই যে একটা ইনক্লুসিভনেস, যেটা এই ট্যানারির মতো জায়গায় এখন আমরা করতে পারছি, এটা একটা বড় সার্থকতা। এবং যখন এটা হয় তখন আমাদেরও ভাল লাগে যে না, মজা। শৈশব আমার একটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমি ব্যক্তি জীবন বলি বা শিল্পী জীবন বলি বা এই যে সাংগঠনিক জায়গা থেকে বলি, আমি খুব ভাগ্যবান যে আমার আহ, অনেকটা বড় সময় কেটেছে আমার আহ, মাতৃভূমি, আমার যেখানে আমি বড় হয়েছি, জন্মেছি, নেত্রকোনা। তো সেই জায়গাটা আসলে এমন যে আপনি প্রত্যেকটা ঋতুকে আপনি অনুভব করতে পারবেন। আর নদী, পুকুর, খাল, বিল, আম, এই যে প্রকৃতির সাথে বড় হওয়াটা, আর আমি মনে করি একটা শিশুর কিন্তু তার বেড়ে ওঠার যে তার যে গল্পগুলো থাকে, তার যে স্মৃতিগুলো থাকে, তার যে সম্পর্কগুলো থাকে, এটা আমার মনে হয় যে একটা ক্রিয়েটিভ মানুষকে পরবর্তীতে খুব পরিশীলিত ভাবে এগুলো আবার জানান দেয়। এবং সেই জায়গা থেকে এটা আমি এখন বেশি অনুভব করি, এবং ওইটা কোনো না কোনো ভাবে আমার কাজের মধ্যে, আমার চিন্তার মধ্যে অনেকভাবে আমাকে ইনফ্লুয়েন্স করে। এবং এই যে বৃহত্তর যদি বলি যে এখানে কিন্তু আসলে আমি একটা এমন একটা স্পেস চিন্তা করছিলাম যেখানে যে আমার গ্রামে যেটা আমরা দেখি যে একটা উঠান, একটা ঘর, মানে এরকম একটা আঙিনা, যেখানে ইনসাইড আউটসাইড এই দুটো জিনিস থাকবে। আসলে কিন্তু আমরা মানুষ হিসেবেও কিন্তু আমরা আমরা এক্সচেঞ্জ করছি, এবং আমরা ইন অ্যান্ড আউট, মানে এই প্রক্রিয়াটার মধ্যে আছি আমরা। আমরা নিচ্ছি এবং ছাড়ছি, আমাদের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস, এটা যে আমরা আমরা দিচ্ছি এবং নিচ্ছি, এই যে আদান প্রদান। এবং এখানের পুরো স্পেসটাকে ওইভাবে ডিজাইন করা যে এখানে একজন এসে, তাকে আমরা ছবি হয়তো বা দেখার জন্য আনছি না, তার দরকার নেই ছবি দেখার, কিন্তু সে এসে এখানে ঢুকেই হয়তো বা সে শান্তিটা পাচ্ছে। তাকে আর নতুন করে পরিচয় করে দিতে হচ্ছে না, কোনো না কোনো অংশ আছে যেটাকে তার কাছে অনেক বেশি আপন মনে হচ্ছে, তার নিজেকে সে ওখানে যুক্ত করতে পারছে। এবং একটা জিনিস আমার কাছে মনে হয় যে শৈশবে আমার কিছু জিনিস, কিছু দেখা, আমরা তো আসলে বলি যে দেখা, কিভাবে দেখছি, সেই দেখার মধ্যে অনেক ছোটখাটো অনেক বিষয় ছিল যেগুলা কিনা আমারকে এখন অনেক বড় জায়গায় এটাকে আবার নতুন করে ভাবাতে সাহায্য করে। যেমন হয়তোবা কিছুই না, একটা পুকুরের মধ্যে হয়তো একটা কচুরিপানা বা একটা একটা ছোট্ট একটা ফুল, তার ভেতর যে আম, আবেদন, তার যে নির্যাস বা তার যে রঙের বা রূপের যে গড়ন, সেইগুলা কিন্তু আসলে সাংঘাতিক ব্যাপার। আমরা অনেক সময় এগুলাকে কিন্তু দেখি না বা দেখার চেষ্টা করি না। আমার কাছে মনে হয় যে মানুষ হিসেবে বা শিল্পী হিসেবে বিশেষত আমরা কিন্তু ওই জায়গাটাকেই উর্বর করার চেষ্টা করি। কারণ আমি বিশ্বাস করি আমরা এমন একটা জাতি, আমরা কৃষকের জাতি। আমরা বরাবরই আমরা জানি কিভাবে মাটিটা নিংড়াতে হয়, জমিটা নিংড়াতে হয়, এবং সেটার ভিতরে কিভাবে ফসল ফলানো যায়। এবং সেটা কিন্তু আমাদের মানে প্রতিটা শিরায় শিরায় আছে। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি আমি একজন কাল্টিভেটর, মানে ক্রিয়েটিভ কাল্টিভেশন। এবং প্রতিনিয়ত আমি এটাকে, এটার ভেতরে আমি বিলং করার চেষ্টা করি। যে এই যে 6টা শব্দ যেগুলো আমার কোর ফিলসফিক্যাল স্টেটমেন্ট, আমি মনে করি যে মা, মাটি, মানুষ, ভাষা, স্বদেশ, প্রকৃতি, ঘুরে ফিরে কিন্তু আমি দেখি যে এটার মধ্যেই কিন্তু আমি বা আমরা, এবং একটা আরেকটাকে কানেক্ট করে, একটার সাথে একটা সম্পর্ক আছে। এবং এই সম্পর্কটাই কিন্তু আমাদের এই যে সহাবস্থানকে জানান দেয়। এবং ধরনটাই আসলে অনেকটা
একটা একটা ডায়ালগস, আমি বিশ্বাস করি যে সংলাপের ভেতর দিয়ে সম্পর্ক তৈরি হয় এবং এই সম্পর্ক অনেক কিছুকে জন্ম দিতে পারে। আমরা প্রকৃতির কাছেই কিন্তু আমরা এটা দেখি, সম্পর্কের ভেতর দিয়ে কিন্তু নতুন কিছু ফুটে, নতুন কিছু ফলে। আর প্রকৃতি এইভাবেই কিন্তু আমাদেরকে দিয়ে যায়। হ্যাঁ, এবং অনেক সময় প্রকৃতি অকারণেও অনেক কিছুকে নিয়ে খেলা করে। এই যে অকারণে খেলা করাটা, অকাজের জিনিসটাও যে কাজের হতে পারে, অজানা জিনিসটাও যে জানার মতো করে জানার হতে পারে, সেটা মনে হয় শিল্প প্রক্রিয়াটা আসলে ওই জায়গাটা একটা সুযোগ করে দেয়। যেমন এই জায়গাটাই যদি বলি যে এখানকার মানুষ প্রথমে কিন্তু আসলে তারাও খুব মানে তাদের মধ্যে অনেক রকম প্রশ্ন ছিল, আসলে এটা কি হবে। হ্যাঁ, আমি একজন শিক্ষক, আমি কেন এখানে এসেছি, এটা কি কোচিং সেন্টার হবে কিনা। তো আমি কখনোই হয়তো তাদেরকে উত্তরটা দেইনি। পরে যখন গাছপালা আসা শুরু করলো, বিভিন্ন জায়গার গাছপালা, এখানে বিভিন্ন অঞ্চলে গাছপালা আছে, তখন ভাবলো যে এটা নার্সারি হবে। তারপরে বিভিন্ন রকম মানুষ আসা শুরু করলো, তখন ভাবলো যে এটা হয়তো শুটিং প্লেস। যখন ওনাদেরকে আমরা যুক্ত করে নিলাম, এখন তারা কিন্তু সেই মজাটা পাচ্ছে এবং তাদের মজাটা এত বেশি মানে অসাধারণ, এটা আমাদেরকেও মজা দিচ্ছে। এবং এইভাবে কিন্তু শিল্প কিন্তু মানুষকে একসাথে নিয়ে আসতে পারে এবং এটা অসাধারণ ভাবে কিন্তু হয়ে যায়। এবং আমি মনে করি আমি মানুষ হিসেবে কিন্তু এখানে আমার এটা সুযোগ হয়েছে, আমাদের সুযোগ হয়েছে এগুলা দেখার, বোঝার এবং শেখার। আমরা অনেক সময় হয়তো একটা মানুষকে ভাবি যে এই মানুষটা আমার আমার মানুষ না, ওকে আমি কেন ছবি দেখাবো, ও কি শিল্প বুঝে। কিন্তু এখানে কিন্তু আমি দেখি যে ওই মানুষটাই আমাকে অনেক বেশি ভালো করে বুঝতে পারে। আমি হয়তোবা তাকে ওই সুযোগটা করে দিচ্ছি না, আমি ওই স্থানটা দিচ্ছি না, ওই সময়টার জন্য আমি অপেক্ষা করছি না। অনেক কিছু আমি মনে করি যে আমাদেরকে একটু আহ, সময় নিতে হয়। মানে সবকিছু আসলে এটা তো নাটক বা সিনেমা না যে আমি আজকেই হয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি সৃষ্টির খেলাটাই এরকম, মানে এটা আসলে কনসেপ্ট করতে হয়। যেমন মা, আমি মা নিয়ে যেহেতু কাজ করি, আমার মনে করি যে দেখেন মানে একটা সন্তান জন্ম দেওয়ার জন্য মা 9 মাস কিন্তু তার সাথে এটাকে লালন করে, এটাকে ধারণ করে এবং এটাকে অনুভব করার চেষ্টা করে। এবং যে কারণে পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটা মজার সম্পর্ক হচ্ছে মায়ের সাথে সন্তানের। এটা নিয়ে সাহিত্য হচ্ছে, শিল্প হচ্ছে, গান হচ্ছে, কত কিছু হচ্ছে। এবং আমরা প্রকৃতিকে যখন আমরা মায়ের রূপে দেখি, প্রকৃতি কিন্তু তাই, সে অজান্তেই আমাদেরকে অনেক কিছু দিয়ে যাচ্ছে। ছায়া, গন্ধ, আহ কত রকম ভাবে আমাদের আমার মনে হয় যে এই যে উপাদানগুলাকে নিয়ে আসা, এখানে একজন এসে কিন্তু সে শুধু ছবি দেখে না, সে পুরো অ্যাম্বিয়েন্সটা দেখে। এবং এটা শুধু চোখ দিয়ে দেখা না, এটা আমাদের আহ মন, শরীর সবকিছু দিয়ে দেখা। আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় সজাগ হয়ে যেতে পারে এবং বৃহত্ত তাই করে। বৃহত্তের কাজের ধরনটা এরকম। এবং এটা আসলে বলে বা আহ, ছবি দিয়ে দেখিয়ে আসলে এটাকে আহ, ব্যাখ্যা করাটাও খুব কঠিন। এটা আসলে এই এক্সপিরিয়েন্সটা নিতে হয়। এটা যে আসবে সে হয়তোবা সে এই ব্যাপারটা বুঝতে পারবে। আমরা যারা ঢাকা শহরে থাকি বা শহরের জীবনের মধ্যে অভ্যস্ত হয়ে যাই, তাদের কিন্তু আসলে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আহ, একটা জিনিসের মূল্যটা কতটুকু। বিশেষ করে আমরা যদি গাছপালার কথা বলি, এখন আমি যদি গাছ নাই দেখে থাকি, তাহলে গাছের গুরুত্বটা, এটার উপকারিতাটা কি, এটা কিন্তু আমি বুঝবো না। যতই আমি বলি গাছ কাটা বন্ধ করতে হবে, গাছ আম, লাগাতে হবে, তো এইগুলো আসলে কিন্তু কাজ করে না। এই জন্য আমার কাছে মনে হয় যে আহ, একটা মানে এমন একটা পরিবেশ আমরা কি তৈরি করতে পারি কিনা, যেখানে আমরা সেই জানানটা দিতে পারি যে এটার ভেতরে আমরা কিভাবে নিজেদের আমাদের দ্বারটা খুলে দিতে পারি। যে আমি যখন প্রতিদিন এত গাছপালা দেখব, আমার ভেতরে কিন্তু অজান্তেই একটা অন্যরকম আহ, ব্যাপার কাজ করবে এবং এটা আমাকে ভাবাবে এবং এটা আমাদেরকে পরিশীলিত করবে। এবং সেই জায়গা থেকে বৃহত্তের এই জায়গায়, যেহেতু বলেছিলাম যে হাজার বাগান থাকার কথা, একটা বাগান যেখানে বাংলাদেশে বিভিন্ন জায়গার গাছপালা আছে এবং এটা অনেক মজার গল্পও আছে। যেমন এটা কিন্তু এই যে প্যান্ডামিকের মধ্যে বললাম না, যে হয়তোবা আমাদের আমাদের এই এখানকার শিল্পীরা হয়তোবা আমাদের অনেক বন্ধু, যেমন সাদা, ও তখন মাইমিন সিং, ও হয়তোবা বললো দাদা আমি অনেকগুলো অর্কিড পেয়েছি।
আর আমি এরকম একটা সুন্দর ফুলের গাছ পেয়েছি, এগুলা বৃহত্তর জন্য নিয়ে আসবো। তো এইভাবে কিন্তু সবার একটা পার্টিসিপেশন ছিল এখানে, কিন্তু জাস্ট সবকিছু যে এক জায়গা থেকে নিয়ে আসা তা কিন্তু না। কিন্তু এখানে অনেক আগাছাও আছে, যে এটা কিন্তু আমরা ইচ্ছে করে আগাছাগুলাকেও রাখি, যত্ন নেই। মানে এটা একটা উপলব্ধি যে আমরা অনেক সময় একটা মানুষকে ভাবি না যে এই মানুষটাকে দিয়ে কিছু হবে না, বা ওকে দিয়ে ছবি আঁকা হবে না, ওকে দিয়ে এইটা হবে না, ওইটা হবে না। এই ভাবনাটা থেকে যেন আমরা বের হতে পারি, যে সবাই কোনো না কোনো ভাবে এই সমাজে কন্ট্রিবিউশন রাখতে পারে, তাকে যদি ওই সুযোগটা বা ওই স্থানটা দেওয়া হয়। তো এটা থেকে আসলে এই গাছপালা এবং গাছপালাগুলা কিন্তু খুব মজা করে, এটা আমি বলবো যে এখানে একটা কিউরেশনাল একটা স্পেক্ট আছে, যে এই গাছটা কেন এখানে, ওই গাছটা কেন এখানে। যেমন এই পাশের যতগুলো গাছ আছে সবগুলো কিন্তু সাদা, সাদা ফুল। তো সাদা কেন? যে প্রকৃতিকে আমি মা বলছি, মায়ের যে প্রথম বুকে দুধটা খাচ্ছি সেটা কিন্তু সাদা। তো এটা কিন্তু একটা মানে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি টেলিং। আমি বিশ্বাস করি যে আমাদের জাতিগতভাবে আমরা গল্প শুনে শুনে বড় হচ্ছি। আমরা ছোটবেলায় মায়ের কাছ থেকে গল্প, ঠাকুমার কাছ থেকে গল্প, এই গল্পগুলাকে কিন্তু আমরা হয়তো ট্রান্সফর্ম করছি আমাদের শিল্পের ভেতর দিয়ে, আমাদের জীবনের বিভিন্ন চলার ভেতর দিয়ে। এবং এইগুলা যখন অ্যাফিলিয়েটেড করছি আমাদের জীবনে, তখন কিন্তু জীবনটাও কিন্তু অন্যরকম একটা মিনিংফুল জায়গায় চলে যাবে। এটা তখন অনেক বিউটিফুল মনে হয়। এহসান সুলতান, উনি কিন্তু প্রকৃতির ছবি এঁকেছে, কিন্তু ঢাকা শহরে বসে না, উনি নড়াইলে চলে গেছেন, ওখানে কৃষকের সাথে, ওখানকার মানুষের সাথে চরে গিয়ে চর দেখা, চর কিভাবে দখল হচ্ছে, মানুষ কিভাবে প্রতিদিন যুদ্ধ করছে জীবনের জন্য, জীবন কিভাবে মানুষকে আহ, তার মধ্যে আবদ্ধ করছে, এই জিনিসগুলা, এই যে জীবনটাকে দেখা, এটা কিন্তু সুলতান দেখেছে, দেখে কিন্তু সে এটাকে তার এই ছবিতে অটোমেটিক চলে আসছে। আমরা তো অনেক সময় শিল্পী হিসেবে কিন্তু যখন আমরা এখনকার সময় শিল্পীদের সাথে কাজ করি, তো আমরা একটা জিনিস মানে বোঝার চেষ্টা করি যে আসলে যখন আমি এটাকে পারসিভ করব না, তখন কিন্তু আসলে ওইটা আমার ভেতর থেকে বের হবে না, এটা আমার সার্ফেসের মধ্যে আসবে না। যখন ওইটাকে আমি বিলং করব, ওই পারসেপশনটা আমার ভিতরে থাকবে, তখন কিন্তু এটা অটোমেটিক এটা চলে আসে। এবং এটা কিন্তু অসাধারণ ব্যাপার। শিল্পীরা যে কারণে বলে না যে শিল্পীরা পাগল, কারণ সে তো অলওয়েজ এই পাগলামি করে করে মজা পেয়ে যায়, এবং এই মজা কিন্তু সে মানুষের জন্য রেখে যায়। আজকে যার কথাই বলি, আবিদিন, শিল্পাচার্য জয়নুল আবিদিনের কথা বলি, আমাদের কামরুল হাসানের কথা বলি, শফিউদ্দিন আহমেদের কথা বলি, আমরা কোন একজন আহ আহ, সঙ্গীত শিল্পী নিয়ে কথা বলি, আব্বাস উদ্দিন বা আব্দুল আলিম বা লালন, মানে সবাই কিন্তু ওইটাই দেখিয়েছে। তারা জীবনটাকে আসলে, জীবনের মানেটাকে বোঝার চেষ্টা করেছে, ওইটার সাথে বিলং করেছে, এবং এটার ভেতর দিয়ে তাদের শিল্প চর্চাটাকে আম, আরো সামনের দিকে নিয়ে গেছে। এবং এটা খুব মানে এটা এটা কিন্তু খুব তাদের জন্য খুব কষ্টকর ছিল না আমার মনে হয়, বরঞ্চ কষ্টকর ওই জায়গাটা যে যখন তারা ওই প্রক্রিয়াটার মধ্যে ছিল, ওইটাকে কিভাবে করবে, কিভাবে এক্সিকিউট করবে, ওই জায়গায় একটা স্ট্রাগল থাকে, সাফারিং থাকে, এবং এটা কিন্তু এনজয় করে, যেমনটা করে মা 9 মাস যেভাবে সন্তানটাকে ভেতরে লালন করে। এখানে কিন্তু সাফারিং আছে, যে কারণে হয়তো যখন ডেলিভারিটা হয়, চোখে পানিও থাকে, মুখে হাসিও থাকে। এটা অসাধারণ। আমার কাছে মনে হয় যে শিল্প চর্চার এই জায়গাটায় সাফারিংটা খুব ইম্পর্টেন্ট, এটা থাকতেই হবে। এবং এটার মধ্যে আলাদা একটা স্বাদ আছে। হয়তো রবীন্দ্রনাথ এই জন্যই বলেছিলেন, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়।